শুরু করছি হৃদমায়ের প্রেমগাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পাঠে FKCS, পর্ব সংখ্যা 19। রাত প্রায় শেষের দিকে। সময় তখন 4:21। পুরো পাহাড়ি এলাকায় এত অভিযান চালিয়েও মায়াদের খুঁজে সন্ধান পেল না কেউ। এমনকি মায়াদের তাড়ানো তখনকার সেই 10 জন জঙ্গি ছেলেকেও ততক্ষণে আটকে পড়েছে আর্মিদের হাতে। কিন্তু জানের ভয়ে তারা কেউ মুখ খুলছে না পর্যন্ত। আর না এটা বলছে মায়াদের তারা হোটেল থেকে তুলে এনেছিল। হৃদের কথা মতো পাহাড়ের বুকে যাকে পেয়েছে সবাইকে বন্দি করেছে আর্মি আর র্যাব ফোর্স। এমনকি মায়াদের তখন পাহাড় থেকে লাফিয়ে পড়া বিপজ্জনক এরিয়াতেও র্যাব বাহিনীর অভিযান চালিয়ে 300 ডাকাত দলকে আটক করেছে মায়াদের খোঁজে। বিগত 4-5 ঘন্টার অভিযান চালিয়েও দুটো মেয়ের খোঁজ কেউ দিতে পারল না। আর না জঙ্গি ছেলেগুলো জানের ভয়ে মুখ খুলে জানাচ্ছে মায়াদের পাহাড় থেকে লাফিয়ে পড়ার বিষয়টা। আটকে পড়া সবার সাথে তারাও কিছু জানে না বলে অজানা শাসলো। জঙ্গি ছেলেগুলোর ধারণা এত উপর থেকে মেয়েগুলো ঝাঁপ দিয়ে অবশ্যই মরে গেছে এতক্ষণে। সেখানে মৃত মেয়ে দুটো এসে বলবে না তাদের পিছনে কারা লেগেছিল তখন। জঙ্গি ছেলেগুলো যদি এই মুহূর্তে চুপ থাকে তাহলে অবশ্যই প্রাণে বেঁচে যাবে সবার। আর নয় পরিস্থিতি যে গরম দেখছে, একবার ধরা পড়লে প্রাণ থাকবে না কারুর। ভয়ার্ত মুখে সকলে বারবার একে অপরের মুখ চাওয়াচাই করলো। বুঝতে পারলো মেয়ে দুটো কোনো সাধারণ কেউ ছিল না। ওরা ভুল জায়গায় হাত দিয়েছিল। চারিদিকে না পাওয়ার ব্যর্থতার সুর শুনতে শুনতে নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেল হৃদ। মন মস্তিষ্ক টনটন করছে তপ্ত দহনে। বউকে না পাওয়ার ব্যর্থতা তাকে ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এত ফোর্স লাগেও বউকে খুঁজে না পাওয়ার কারণটা ব্যাখ্যা করে তার বউ সই সালামতে আর নেই। দুর্বল শরীরে হৃদ মাথা ঘুরিয়ে হই হারিয়ে পড়তে নিলে পিছনে ছেলেগুলো হইচই করে ধরলো হৃদকে পড়া থেকে। ততক্ষণে হৃদ জ্ঞান হারালো। সবাই ধরাধরি করে ক্যাম্পের দিকে নিয়ে যেতেই সেখানে সারি সারিভাবে দেখা গেল আরও কিছু গাড়ি আর পুলিশ ফোর্সের উপস্থিতি। ছেলের খবর শুনে মন্ত্রী নিহাল খানও শেষ রাতের দিকে উপস্থিত হয় সেখানে। সিকিউরিটি আরও বাড়িয়ে দিয়ে হৃদের খোঁজ করলো। হৃদকে তাঁবুতে দুর্বল অবস্থায় বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে আতঙ্কে বসে পড়ল হৃদের পাশে। ওনার এত বলিষ্ঠবান ছেলেকে কখনো দেখেনি দুর্বল হয়ে জ্ঞান হারাতে। আজ প্রথম দেখলো ওনার ছেলে জ্ঞান হারিয়েছে। বাবার মনটা যেন হু হু করে উঠল হৃদের টেনশনে। ডাক্তার ব্যবস্থা ছিল তাঁবুতে। পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে যদি কেউ আহত হয় তাহলে তার সুষ্ঠু চিকিৎসার জন্য ডাক্তারের ব্যবস্থা করে রেখেছিল আসিফ। নিহাল খান হৃদের পাশে বসতেই আরিফ সবটা জানালো তাকে। কেন তারা এখানে এসেছে, মায়াকে নিয়ে সবকিছু না বললেও এতটা জানার হৃদের সাথে মায়ের একটা হালাল সম্পর্ক আছে। চতুর্দাম্বিক নিহাল খানকে আর কিছুই ভেঙে বলতে হয়নি আসিফের। চট করে বুঝে গেল ছেলের দুর্বল হয়ে জ্ঞান হারানোর কারণটা। নারীর টানে বলিষ্ঠ থেকে বলিষ্ঠবান পুরুষকেও মুহূর্তে দুর্বল হতে দেখেছে তিনি। ওনার ছেলে তো কিছুই না। হৃদকে ঘুমের ইঞ্জেকশন দিতেই নিহাল খান নিজ দায়িত্ব নিল সবকিছু। বাকি রাতটা তিনি বিরতিহীনভাবে দাঁড়িয়ে মায়াদের খুঁজের অনুসন্ধান করল। কিন্তু ফলাফল তখনও শূন্য। হৃদের জ্ঞান ফিরে পায় 3 ঘন্টা পর। সকাল তখন 7টার ঘরে। খালি মস্তিষ্কে তরক করে উঠল কয়েক সেকেন্ড পরপরই। শিট 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 বলে চেঁচিয়ে পাগল পাগল হয়ে বের হলো তাঁবু থেকে। আশেপাশের পরিবেশটা সেই রাতের মতন গমগমে আর উত্তেজিত দেখে বুঝলো তার বউকে এখনো খুঁজে পায়নি। নিহাল খান তাঁবুর বাহিরে দাঁড়িয়েছিল। হৃদকে জেগে উঠতে দেখে তিনি এগিয়ে আসলো। হৃদের চঞ্চল দৃষ্টি আর অস্থির বাচনভঙ্গি দেখে তিনি নিজ থেকে হৃদকে জানালো মেয়ে দুটোকে নিখোঁজ থাকার বিষয়টা। নিস্তব্ধ হৃদ হা কোনো শব্দ করল না। শুধু নিশ্চুপ চোখে বাবার থেকে চোখ সরিয়ে তাকালো পাহাড়ের দূর পথে। দৃষ্টি শান্ত, মন চঞ্চল। নিশ্চুপ হৃদের অস্থির মনের অবস্থা ঠাহর ততক্ষণে করতে পারল নিহাল খান। এগিয়ে এসে ছেলেকে জাপটে জড়িয়ে ধরতে হৃদ ভাঙা গলায় একটু করে বলল, আই লাভ হার বাবা, অ্যান্ড আই ওয়ান্ট হার।
প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পুড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাব ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা, নিঃশ্বাস আটকে মরে যাব। প্লিজ বাবা, সেভ হার প্লিজ। নিরুপায় নিহাল খান হৃদের পিঠে আশ্বস্তের হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমরা খুব শীঘ্রই মেয়ে দুটোকে পেয়ে যাব বাবা। ইউ আর মাই ব্রেভ বয়, ধৈর্য রাখো। হৃদের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল নিহাল খানের কথায়। মেয়ে দুটোকে খুব শীঘ্রই পেয়ে যাব মানে? তার বউ এখনো নিখোঁজ। মাত্র দুর্বলতা প্রকাশ করা হৃদ হয়ে উঠল কঠিন। গুরুগম্ভীর মুখে বাবাকে ছেড়ে আশপাশটা তাকালো তীক্ষ্ণ নজরে। আশেপাশে হাজার হাজার মানুষের গমগমে ভিড়, অথচ তার বউ এখনো নিখোঁজ। গোটা রাত গড়িয়ে সকাল হলো, অথচ দুটো নিখোঁজ মেয়ের সন্ধান এত এত মানুষ মিলেও হৃদকে দিতে পারল না। শক্তপোক্ত হৃদ ঘায়েল ভাগের ন্যায় হিংস্রত্বের প্রকাশে আগে শান্ত থাকলো। কখন গর্জে উঠবে বা কখন হিংস্রত্বে থাবা বসাবে কার উপর কেউ জানে না। নিহাল খান ছেলের গম্ভীর ঘায়েল মুখটা দেখল। হৃদকে কি বলে সান্ত্বনা দিবে সেই ভাষা ওনারও জানা নেই। হাজার হাজার মানুষের বাইরে আর্মি রেব ফোর্স লাগানোর পরও যখন মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাচ্ছে না, তখন আশা করা যায় মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই। পাহাড়ি জঙ্গির হাতে পড়ে তাদের মাটি চাপা হয়েছে এতক্ষণে। আর এই কথাটি উপস্থিত সবার ধারণা করেছে। এমনকি তিনি আর্মি কমান্ডারের সাথে মেয়ে দুটোর ব্যাপারে কথা বলতে কমান্ডার ওনাকে এমনটাই জানায়। কিন্তু এই কথাটা তিনি বাবা হয়ে হৃদকে কিভাবে জানাবে? ছেলের দুর্বলতা এই প্রথমে কোনো কিছু নিয়ে রেখেছেন তিনি। বুঝ হবার পর এই প্রথম ওনার ছেলে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করলো, তাও নিজের বউকে সেভ করতে। অথচ চারপাশে হুলস্থুল অভিযান সে নিজে চালিয়ে রেখেছে। বাবা হয়ে ওনার কিছু করার সুযোগ পর্যন্ত পাচ্ছেন না তিনি। ছেলের দুর্বলতার সামনে তিনি কিভাবে বাবা হয়ে ছেলের নিরাশ করে বলবে মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই? মন্ত্রী হয়েও তিনি অসহায় বোধ করল পরিস্থিতির কাছে। ছেলের পছন্দের মানুষকে খুঁজে না পেয়ে কিভাবে সামলাবে হৃদকে, সেই চিন্তা ওনাকে গ্রাস করলো। ওনার বউটা এমনি যে রকচটে, যদি হৃদের কিছু হয় তাহলে এই দায়ভার নিশ্চয় ওনার উপর ঢালবে হৃদের মা। দীর্ঘ ভারী নিঃশ্বাস গোপন করে তিনি এগিয়ে আসলো হৃদকে কিছু বলবে, কিন্তু তার আগে হৃদ নিজের ক্রিমিনাল মাইন্ড চালালো। নিহাল খানকে উদ্দেশ্য করে ব্রেন চালাতে চালাতে বলল, কমান্ডারদের দ্বিগুণ ফোর্স বাড়াতে বলো বাবা। র্যাব বাহিনীর সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলো জায়গায় জায়গায়। সন্দেহজনক যা পাবে সেটাই যেন সংগ্রহ করে। দরকার পড়লে আমি নিজে ভিজিট করব সেই সব জায়গা। দ্রুত ফোর্স বাড়াতে বলো, কুইক। হৃদের ট্রেনিং কুকুরের বিষয়টা নিহাল খানের দারুণ লাগলো। এই কুকুরগুলো পাহাড়ের বুকে নামালে অবশ্যই মেয়ে দুটোর সন্ধান পাওয়া যেতে পারে দ্রুত। কিন্তু এত এত আর্মি রেব ফোর্সের সাথে হৃদের হাজার হাজার ছেলে পেলে থাকতে আরও মানুষের কি দরকার? নিহাল খান আমতা আমতা করে হৃদকে আপত্তি জানাতে চেয়ে বলতে চাইল, কমান্ডারদের বলে দিচ্ছি ট্রেনিং কুকুরের বিষয়টা, কিন্তু এত মানুষ থাকতে আরও ফোর্সের কি প্রয়োগ? নিহাল খানের কথা শেষ করার আগে কোমরের দুহাত রেখে পাহাড়ের শেষ সীমানার তাকালো হৃদ। দৃষ্টি সে কি তেজ, কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ফেলার মতন ভয়ঙ্কর তপ্ত চোখ। সকালের পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু পরিবেশে মানুষের হইহুল্লার চিৎকারে পরিবেশটা আর সুন্দর দেখাচ্ছে না। যেন মনে হচ্ছে কোলাহলে কোনো রণক্ষেত্র এটি, যেখানে সবাই যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে। হৃদ পাহাড়ের চূড়ায় তাকিয়ে নিহাল খানের কথা কেটে শক্ত গলায় বলল, প্রয়োজন আছে বাবা, খুব প্রয়োজন আছে। শুধু আর্মি বা র্যাব ফোর্স নয়, এই এলাকার পাহারায়ণ লোক লাগাও আমার বউকে খুঁজতে। আমার এত এত ক্ষমতা আজ কোনো কাজে দিচ্ছে না বাবা। আমি আমার বউকে এখনো খুঁজে পাচ্ছি না। আমার জায়গাটা তোমাকে ব্যাখ্যা দিতে পারবো না। তুমি শুধু ফোর্স বাড়াও বাবা। নিহাল খান আর আপত্তি করলো না। হৃদের কথা মতো কাজ করলো। পিছন থেকে হৃদের কাজ চেপে এগোলো কমান্ডারের দিকে। সেখানে কথা বলে ফোর্স বাড়াবে।
সেই সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলল। নিহাল খান যেতেই আসিফ দৌড়ে এদিকটায় এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদকে জেগে উঠতে দেখে মূলত ওর কথা বলতে আসা। আসিফের দৌড়ে আসার মধ্যেই আকাশের বুকে দেখা গেল আরও একটি হেলিকপ্টারের চক্কর। দৌড়ে আসা আসিফ মাথা তুলে আকাশের দিকে তাকালো। এই হেলিকপ্টারে নিশ্চয়ই খান পরিবারের সদস্যদের থাকার কথা। আসিফকে রাতে আয়ন কল দিয়েছিল মায়ের খোঁজ নিতে। হয়তো আয়ন হতে পারে এই হেলিকপ্টারে। আসিফ আকাশের দিকে তাকাতে তাকাতে দৌড়ের গতি কমিয়ে দিল। হেলিকপ্টারের পাখা ধীরে কমে নেমে এসে আসিফকে পার হয়ে হৃদের মাথার উপর দিয়ে গিয়ে নামলো বাকি হেলিকপ্টারের সঙ্গে। হৃদ চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত উড়ন্ত হেলিকপ্টারের দিকে। কে বা কারা এসেছে তার দেখার দরকার পর্যন্ত পড়ল না। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে পাহাড়ের চূড়ায়। আসিফ দৌড়ে এসে হৃদের কাছাকাছি আসতেই ডাকলো হৃদকে, ভাই। আকাশের বুকে হেলিকপ্টারগুলো উড়া আসিফ, সবগুলো নিষিদ্ধ জায়গায় হেলিকপ্টারের খোঁজ লাগা, কুইক। আমি নিজে যাব সেই সব নিষিদ্ধ জায়গাগুলোতে, চল। হৃদ শুধুই তার ব্রেন চালাচ্ছে এই মুহূর্তে। কিভাবে বউকে খুঁজে পাওয়া যাবে এই পদক্ষেপ গ্রহণ করছে। বাকি সবাই শুধু হৃদের কথা অনুযায়ী কাজ করছে। যে কোনো পরিস্থিতিতে হৃদের তীক্ষ্ণ মাইন্ড দ্রুত চলে, সেটা পূর্ব থেকেই অবগত আসিফ। তাই নতুন করে অবাক হলো না হৃদের চালচলনে। আসিফ হৃদের কথা শুনল এবং কিছু বলতে চাওয়ার আগে হৃদ নিজের কথা শেষ করতে করতে হেঁটে হেলিকপ্টারগুলোর দিকে গেল। আসিফ বুঝলো হৃদকে এই মুহূর্তে কিছু বলার চেয়ে চুপচাপ সে কাজ করাটাই শ্রেয়। নয়তো সে আগুনে হৃদের ভিতর জ্বলছে, সে আগুনে সর্বপ্রথম আসিফকে পোড়াবে হৃদ। আসিফ তৎক্ষণাৎ হৃদের পিছন থেকে দৌড়ে সামনে এগোলো ক্যাপ্টেনদের বলতে, হেলিকপ্টারগুলো আকাশে উড়াতে। আসিফ ক্যাপ্টেনদের তাদের কাজ বুঝিয়ে দেওয়ার মধ্যেই দেখলো মাত্র আগত হেলিকপ্টার থেকে আয়ন আর রাদীপ দুজনই অস্থির উত্তেজিত অবস্থায় নামছে। দুজনের হাঁটার গতিপথ ছিল হৃদ, কিন্তু অশান্ত অস্থির হৃদ চোখ আড়িয়ে তাদের দুজনকে দেখলো কি দেখলো না। কোমরে ইন করা শার্টে ভাঁজ খুলতে খুলতে গিয়ে বসলো হেলিকপ্টারের ভিতর। আয়ন রাদীপ হৃদকে হেলিকপ্টারের ভিতরে বসতে দেখে নিজেদের হাঁটার গতি বাড়িয়ে দৌড়াতে চাইল, কিন্তু ততক্ষণে দুইজন বডিগার্ড দুই দিক থেকে উড়ন্ত যান্ত্রটির দরজা আটকে দিতে দিতেই ক্যাপ্টেন হেলিকপ্টারটি উড়ালো আকাশে। আয়ন রাদীপ কারোরই সুযোগ হয়নি হৃদের সঙ্গে যাওয়ার। আসিফ অপর হেলিকপ্টারে উঠতে উঠতে চেঁচালো রাদীপ আর আয়নের উদ্দেশ্যে। তাড়াহুড়ে বলল, আয়ন ভাই, আপনি আর রাদীপ ভাই দুজন দুটো হেলিকপ্টারে উঠে পড়ুন। আমরা পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে যাব ভাইয়ের পিছন পিছন। আপনারা দুজন দুটো আলাদা আলাদা হেলিকপ্টারে আলাদা দিশায় যান। ক্যাপ্টেনদের লোকেশন বলা আছে, সঙ্গে একজন করে বডিগার্ড নিয়ে যান। আসিফ কথা মতো আয়ন রাদীপ দুজনে দৌড়ালো দুই পথে। হৃদের পিছন পিছন তারাও একটি করে হেলিকপ্টারে উড়িয়ে গেল ভিন্ন ভিন্ন দিশায়। আসিফ চলে যেতে গিয়েও একটু থামলো। বাকি হেলিকপ্টারের ক্যাপ্টেনগুলোকে আবারও একবার করে লোকেশন বুঝিয়ে দিয়ে সে পুনরায় তার বরাদ্দকৃত হেলিকপ্টারে চড়তে চড়তে দেখল অস্থির উত্তেজিত আরিফ দৌড়ে এদিকটাই আসছে। হয়তো আসিফকে কিছু বলতে চায়। আসিফ কি মনে করে পুনরায় নেমে গেল। কিছু দূর এগিয়ে এসে আরিফকে আশ্বস্ত করে বলল ওদের সাথে যেতে, মায়াদের খুঁজে পাহাড়ের বুকে হেলিকপ্টার নিয়ে চড়তে। আসিফের কথায় উত্তেজিত আরিফ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মুহূর্তের মাঝে 10টি হেলিকপ্টার পাখা উড়িয়ে চলল পাহাড়ের বুকে। অল্প দূরত্বে পাহাড়ের বুক ঘেঁষে হেলিকপ্টার থেকে খোঁজ চলল মায়াদের। এত এত মানুষ শুধু অবাক চোখে তাকিয়ে রইল হৃদ খানের ক্ষমতার দিকে। তাদের দেখা কখনো এমন হয়নি কারুর জন্য কেউ এত অস্থির পাগল পাগল হয়ে এত মানুষ জড়ো করে ফেলতে মুহূর্তে মাঝে। হাজার হাজার মানুষকে বিরতিহীনভাবে লাগাতার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বুকে দৌড় করাচ্ছে শুধু দুটো মেয়ের জন্য। সেই সাথে এতগুলো মানুষের খাওয়া দাওয়া, পানি, ডাক্তারের ব্যবস্থা পর্যন্ত হৃদ খানের পক্ষ থেকে। তারপরও মেয়ে দুটি হৃদ খানের চাই মানে চাই।
এখনো তো উপস্থিত মানুষের মধ্যে একটা তীব্র কৌতূহল জেগে উঠেছে, কে সেই নারী যার খোঁজে হৃদ খান আকাশ পাতাল এক করে দিচ্ছে অনুসন্ধানে। হৃদ খানের শখের নারীকে সবাই এক পলক হলেও দেখতে চায়, কিন্তু আফসোস সেটা আদৌ সম্ভব হবে কিনা কে জানে। সবার ধারণা মেয়ে দুটো হয়তো জীবিত নেই, কারণ জীবিত মানুষের সন্ধান এতক্ষণে পেয়ে যেত তারা, কিন্তু মৃত মানুষের সন্ধান পাওয়া এই পাহাড়ের বুকে অনেকটাই দায়, কারণ মৃত মানুষ বনপশুর শিকার হয়। যদি মেয়ে দুটো মৃত হয় তাহলে এতক্ষণে নিশ্চয়ই পাহাড়ি বনপশুর আহার হয়ে গেছে। সেখানে এক রাত কেন, এক যুগ খুঁজলেও মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাবে না। দেখতে দেখতে আর্মি র্যাব ফোর্স আরও দ্বিগুণ বাড়ানো হলো। সারি সারি গাড়ির ভিড় পড়লো রাস্তায়, দুপাশে পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার পর্যন্ত শুধু গাড়ির ভিড়ই পড়ল। আগত র্যাব বাহিনীর সাথে স্পেশালিস্ট ট্রেনিং কুকুরে নামানো হলো পাহাড়ের বুকে, আর সেটার কাজও দিল। কুকুরগুলো ঘ্রাণ শক্তি তীব্র, কোনো জিনিসের ঘ্রাণ চিহ্নিত করতে পারে মানুষের অবস্থান। র্যাব বাহিনীর হাতে হাতে সেই কুকুরগুলো নিয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তেই মায়াদের চিহ্নের খোঁজ বের হতে শুরু করলো। প্রথমে রাস্তায় রক্তের দাগ পেল। রাতের আঁধারে জঙ্গি ছেলেগুলোর হাতে মায়ার পা কেটে উল্টে পড়ায় সেই রক্তের দাগগুলো কুকুরের দিয়ে শনাক্তকরণ করতেই সেখানেই র্যাব বাহিনী দাগ টেনে সিল করলো। পাহাড়ে উঠতে উঠতে আরও কয়েকটি স্থানে অল্প অল্প রক্তের দাগ পেল বিভিন্ন জায়গায়। তদন্ত অনুযায়ী র্যাব ফোর্স ধারণা করেছে মেয়েগুলো রাতের আধারে হয়তো এই পথে দৌড়ে পালিয়েছিল। এই শনাক্ত করা জায়গাগুলো হৃদের কাছে পৌঁছাতে বার্তা পাঠানো হলো হৃদের ক্যাপ্টেনের কাছে। 7টা থেকে 9টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ শুধু পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে হেলিকপ্টার চড়ে বেরিয়ে মায়াদের অনুসন্ধানের খোঁজ পেল না হৃদ বা অন্য কেউ। তারপরও ক্লান্তিতে কেউ থেমেনি। বিরতিহীনভাবে এক জায়গায় বারবার রাউন্ড দিয়ে খুঁজে বেড়াচ্ছে মায়াদের। অশান্ত হৃদ দাঁত কিরমির করে বসে। তখনও ক্যাপ্টেন খবর দিল মায়াদের কিছু চিহ্নের শনাক্তকরণের বিষয়টি। অল্প আশার আলো দেখতে পেতেই হৃদ তৎক্ষণাৎ উড়ন্ত যন্ত্রটি নামাতে বলল নিচে। দক্ষ ক্যাপ্টেন তাই করলো। পাহাড়ের শেষ চূড়ে পাখার রাউন্ড ঘুরিয়ে নামলো নিচে। উড়ন্ত যন্ত্রটি নামতে দেরি, কিন্তু হৃদের লাফিয়ে বের হতে দেরি হলো না। হৃদকে বের হতে দেখি কালো পোশাকধারী কিছু র্যাব ফোর্স এগিয়ে আসলো। তাদের মধ্যে একজন কমান্ডারও ছিল। তিনি হাতে একটা ট্যাবে হৃদকে তখনকার শনাক্তকরণের জায়গাগুলো ছবি দেখাতে দেখাতে হাঁটলো সামনে। হৃদ ট্যাব হাতে চলল নিচে, যেদিকে ট্রেনিং কুকুরগুলো দিশা দিচ্ছিল। পাহাড়ের উঁচু হতে নিচে নামার মাঝে পথে আবারও হইচই করলো কুকুরগুলো। ঘেউ ঘেউ শব্দে পা দিয়ে আশেপাশে বালু মাটি সরাতে লাগলো কোনো কিছুর আসার আভাস পেয়ে। হৃদ থামে। সে থামে নয়, তাকে থামতে হয় কুকুরগুলোর হইচই দেখে। সেই সাথে থামলো পুরো র্যাব ফোর্স। কুকুরগুলোর দেখানো জায়গায় অনুসন্ধান করে আশেপাশে খুঁজতে লাগলো কি আছে সেখানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কুকুরগুলো নিজেই পাহাড়ি লাল বালুর মাটি খুঁড়ে বের করলো ছোট একটি যান্ত্রিক ফোন। একজন ল্যাব সদস্য গ্লাভস হাতে নিয়ে ফোন তুলে কমান্ডারের হাতে দিতে তিনি সেটা হৃদের হাতে দিল। অস্থির অশান্ত হৃদ কম্পিত হাতে সেই ফোনটি হাতে তুলল। নিশ্চুপ ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ফোনের দিকে। তখনই পাশ থেকে কমান্ডার হৃদকে উদ্দেশ্য করে বলল, এটা হচ্ছে আপনার পাঠানোকৃত নাম্বারের ফোনটি, যেটা আমরা রাতে লোকেশন ট্র্যাক করেছিলাম সেটি। ধারণা করা যায় এটি মেয়ে দুটোর মধ্যে একজনের ফোন হবে। ওদের হয়তো সন্ত্রাসীগুলো এই রাস্তা দিয়ে ধরে কোথাও নিয়ে গিয়েছে মিস্টার খান। অশান্ত হৃদের মন মস্তিষ্ক দুটি ধপধপ করে আগুনের লাভার নেই। এই মুহূর্তে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলতে পারলেও তার মন শান্ত হবে না। হৃদ এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ঘায়েল হচ্ছে একের পর এক বইয়ের নিখোঁজ হওয়ার চিহ্ন পেয়ে। হৃদ অনুভব করতে পারছে তার বইয়ের তীব্র আকুতি আর ছটফটের লড়াই।
নিশ্চয়ই তার বউ শেষ পর্যন্ত অনেক লড়াই করেছিল বেঁচে ফেরার, সেজন্য তো জায়গায় জায়গায় নিজের লড়াইয়ের চিহ্ন রেখে গেল। হৃদ শক্ত হাতে মুঠোয় পিষল ফোনটাকে, চোয়াল শক্ত করে আশেপাশে তাকালো অশান্ত দৃষ্টিতে। বালুর মাটির উপর কয়েকজন মানুষ ধস্তাধস্তি করলে যেমন গর্ত উঁচু নিচু হয়ে থাকে, বর্তমানে তেমন অবস্থান হয়ে আছে গুহার সামনে। হিংস্রত্ব হৃদের চোখে পাটা ক্রমশ আবারও লাল হতে লাগলো, অথচ তার বাচনভঙ্গি ততই শান্ত দেখালো। হৃদের শান্ত ভঙ্গি দেখে বোঝার উপায় নেই সে এই মুহূর্তে কতটা হিংস্রত্বের ঘায়েল শিকারী হয়ে আছে শিকারের অপেক্ষায়। আশেপাশে সিল মেরে জায়গাটা সিজ করে দিল কমান্ডার। তিনি প্রথম অবস্থায় হৃদের মনোভাব ধরতে না পেরে পুনরায় বলল, মিস্টার খান, এটা হচ্ছে একটা গুহা। ফোনটা যেহেতু এখানে পেয়েছি, তাই আশা করা যায় মেয়ে দুটো হয়তো রাতে এই গুহার ভিতরেই ছিল। আমরা লোক পাঠাচ্ছি এর ভিতরে। হৃদ গুহার সামনে হাঁটু মুড়ে বসলো, ভিতরের দিকে তাকালো। কি জানি সে কি দেখলো গুহার ভিতরে। তার পরপরই শোনা গেল হৃদের শান্ত কণ্ঠ, এটা গুহা নয়, সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গের দ্বিতীয় রাস্তা খুঁজুন কমান্ডার, আশেপাশে কোথাও থাকতে পারে। হৃদের কথায় কমান্ডার একইভাবে হৃদের সাথে বসে গুহার ভিতরে উঁকি মারতে মারতে বলল, এটা কোনো সুড়ঙ্গ নয় মিস্টার খান। দেখতে সুড়ঙ্গর মতো মনে হলেও আসলে এটি একটি গুহা। আমি আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এসব পাহাড়ি গুহায় সন্ত্রাসীরা আশ্রয় নেওয়ার জন্য খনন করে। এসব গুহার দ্বিতীয় কোনো পথ থাকে না। তীব্র মেজাজে হাতের মুঠোয় মায়ের ফোনটি পিষে তৎক্ষণাৎ জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো হৃদ। এই মুহূর্তে কমান্ডার হৃদের পাশে বসে থাকা মানে পরিস্থিতি বিগড়ে যাও। এমনি হৃদের মেজাজ হিংস্রদের হায়নাদের হয়ে আছে, কখন থাবা বসাবে ঠিক নেই। মন মস্তিষ্ক জ্বলছে তপ্ত আগুনের। সেজন্য হৃদ নতুন করে আর আগুন জ্বালাতে চায় না। কমান্ডারকে রেখেই হৃদ এগিয়ে গেল সামনে। উপস্থিত বাহিনীরও ট্রেনিং কুকুর দিয়ে দৌড়ালো হৃদের আগে আগে। পাহাড়ের উঁচু স্থান হতে অনেকটা নিচে নামলো সুড়ঙ্গ পথের খোঁজে। একটা সময় হৃদের কথা মতো পেয়েও গেল। সুড়ঙ্গ মুখে খোঁজ পেতে কুকুরগুলো আবারও হইচই গেউ গেউ শব্দ করে চেঁচাতে থামলো সবাই। পুনরায় শনাক্ত হলো মায়াদের ফেলে যাওয়া কিছু জিনিস। গুহার ভিতরে র্যাব ফোর্সের প্রবেশ ঘটতেই সেখান থেকে উদ্ধার হলো রাফার ফেলে যাওয়া ছোট্ট ব্যাগটি আর মায়ের রক্তাক্ত সাদা হিজাবটি। দুটো জিনিসই সংগ্রহ করে হৃদের হাতে তুলে দিতে হৃদের প্রথম ব্যাগটি হাতে নিল। অস্থির অশান্ত মনে সেটি নাকে বাজাতে অপরিচিত ঘ্রাণ আসলো ব্যাগ থেকে। হৃদ তৎক্ষণাৎ বুঝতে পারলো ব্যাগটি তার বউয়ের নয়। পুনরায় ব্যাগটি ফেরত দিতে দিতে মায়ের হিজাবটি তুলে নিল হাতে। আগের ন্যায় হিজাবটি আর নাকে বাজাতে হয়নি হৃদের। তার আগে পরিচিত সুবাস বাজলো নাকে। হৃদ থমকে যাওয়ার মতন হিজাবটির দিকে তাকিয়ে রইল গুটি কয়েক সেকেন্ড। পরিচিত সুবাসটা বলছে এই হিজাবটি তার বউয়ের। হিজাবের রক্তের ছিটা আর পাহাড়ি লাল মাটির ময়লা বর্ণনা করছে তার বউ রাতে এখানেই ছিল। না জানি কতটা আতঙ্কে আর কতটা অসহায়ত্বে আহত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল সে। আচ্ছা, ফোনে যে হৃদকে গুহার কথা বলেছিল সেটি কি এই গুহার কথাই বলেছিল তার বউ? না, হৃদ আর ভাবতে পারল না। ছটফট অস্থির মনে বলিষ্ঠ হাতে হিজাবটি পিষে হাঁটু ভেঙে বসলো সুড়ঙ্গের সম্মুখে। অন্ধকার সুড়ঙ্গের ভিতর এই দিনের আলোয় এতটা অন্ধকার দেখালো, তাতে রাতে হয়তো আরো ভয়ঙ্কর অন্ধকার দেখায়। তার বউ নিশ্চয়ই ভয় পেয়ে আহাজারি করেছিল অল্প আলোর জন্য। হৃদের পাশাপাশি তখনকার কমান্ডারটিও বসলো হাতে ফোনের আলো জ্বালিয়ে। সুড়ঙ্গের ভিতরের আলো ফেলতে দেখে ছোটখাটো গুহার মতন বেশ বড় সুড়ঙ্গর পথ ভিতরের দিকে চলে গেছে। কমান্ডার সেটি দেখে হৃদের দিকে তাকালো আর চোখে। তখন হৃদকে জোর গলায় বলেছিল এসব পাহাড়ি গুহার দ্বিতীয় রাস্তা থাকে না। অথচ ওনার 15 বছরের অভিজ্ঞতা ভুল করে হৃদ খানের ধারণা ঠিক হলো। দেখা মাত্র কিভাবে বলে দিতে পারলো এটা গুহা নয়, সুড়ঙ্গ পথ ছিল। তিনি তো জানেন এসব গর্তের মতন দেখতে গুহার
পাহাড় কেটে বানানো হয় শুধু পাহাড়ি জঙ্গিদের আশ্রয় নেওয়ার জন্য। যেমনটা মানুষ ঘর বানায়, তেমন পাহাড় কেটে জঙ্গিরা গুহা বানায় তাদের নিরাপত্তার জন্য। কিন্তু রিদ খানের ধারণা, ওনার অভিজ্ঞতা থেকে এতটা প্রখর কিভাবে হয় এসব বিষয়ে, এত সহজ ভাষায় কিভাবে সবকিছু আগে আগে বলে দেওয়া সম্ভব। কামড়ের চিন্তা ভাবনার মাঝে রিদ সুড়ঙ্গের ভেতরে হাত ঢুকিয়ে একটা মচমচে শুকনো পাতা হাতে নিল। রিদকে গভীর মনোযোগ সহকারে পাতাটির দিকে তাকিয়ে থাকতে দেখে তিনিও তাকালো সেদিকে। দেখলো শুকনো পাতায় রক্তের কালছিটে দাগে দুমড়ে মুচড়ে আছে। পাতাটি দেখে বোঝা যাচ্ছে কেউ একজন হয়তো এই পাতার সাহায্যে নিজের রক্তস্থান পরিষ্কার করার চেষ্টা করেছিল। রিদ পাতাটি হাতে নিয়ে আশেপাশের ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আরো কিছু পাতার দিকে তাকালো। বেশ কিছু পাতায় একইভাবে রক্তের দাগ দুমড়ে মুচড়ে পড়ে আছে। রিদ বুঝতে পারলো মায়া বা রাফার মধ্যে কেউ একজন রক্ত পরিষ্কার করতে চেয়েছিল এই পাতার সাহায্যে। শ্বাস আটকে আসার মতন কষ্টে রিদ বুক ফুলিয়ে শ্বাস টানলো কয়েকবার। শেষের বার সুড়ঙ্গের ভিতর তাকিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। যে পথে এসেছিল সেই পথে হাঁটলো পাহাড়ের চূড়ায়। রিদকে পাহাড়ের উঁচুতে উঠতে দেখে কমান্ডার উঠে দাঁড়াতে দাঁড়াতে তাড়াহুড়ো করে বলল, মিস্টার খান, কোথায় যাচ্ছেন আপনি? আমরা তো যাব নিচে, আপনি উপরের দিকে যাচ্ছেন কেন? শক্ত হৃদের উত্তর করল না কমান্ডারের কথায়। সে এতক্ষণে বুঝতে পেরে গেছে তার গন্তব্য এখন কোথায়। বউটার এই সুড়ঙ্গ পথ ধরেই পাহাড়ের উপরে উঠেছিল রাতে, কিন্তু এরপর কোথায় গিয়েছে সেটাই হৃদ জানতে হবে। রাফাকে নিয়ে মায়ের দৌড়ে যাওয়ার এই একই পথে হাঁটলো হৃদ। হাঁটতে হাঁটতে সে একই পথে উঠে দাঁড়ালো পাহাড়ের শেষ পৃষ্ঠে। হৃদের আশেপাশে তাকালো। নিচে ক্রিমিনাল মাইন্ড আরো বিচক্ষণতার কাজ লাগিয়ে মায়াদের রাতের পরিস্থিতি বর্ণনা করতে চাইলো নিজে নিজে। বাজ পাখির দৃষ্টি আর প্রখর ব্রেন চালিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে করতে বর্ণনা করলো। পাহাড়ের শেষ পৃষ্ঠে চূড়ায় দাঁড়িয়ে এখান থেকে ফিরে যাওয়ার পথ বন্ধ। সামনে গহীন গম্ভীর খাদ, আর পিছনে ছিল জঙ্গি ছেলেগুলো। এখান থেকে ঘুরে পুনরায় দৌড়ানোর সুযোগ পাবে না তার বউ, কারণ এতে অনেক সময় লাগবে। ততক্ষণে ছেলেগুলোর হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি। যদি তো তার বউ ধরা পড়তো, তাহলে এতক্ষণে তার মৃতদেহটা হলেও হৃদ পেয়ে যেত। কারণ পাহাড়ের বুকে থাকা চোর, ডাকাত, জঙ্গি, সন্ত্রাসী একটা মানুষকেও হৃদ ছাড় দেয়নি বন্দি করার হাত থেকে। এর মানে তার বউ রাতে কিডন্যাপ করা জঙ্গি ছেলেগুলো হৃদের হাতে বন্দি এই মুহূর্তে। হয়তো তার বউয়ের সন্ধান পেলে ছেলেগুলোকেও শনাক্ত করা যাবে। তাই হৃদের বিচক্ষণতা বলছে তার বউ রাতে জঙ্গিদের হাতে পড়েনি। হয়তো প্রাণ বাঁচাতে কিছু একটা করেছে, কিন্তু কি? পিছনে জঙ্গি ছেলেগুলো থাকলে মানুষ ইজ্জত বাঁচাতে অসহায় অবস্থায় কি করতে পারে? পাহাড় থেকে লাফ দিতে পারে। হৃদের হিসাব বরাবর মিলে যেতে হৃদের বুক আতঙ্কে কাঁপলো। কম্পিত বুকে তাকালো নিচে। দিনের আলোয় উপর থেকে নিচে তাকালে মানুষের শরীরে লোম দাঁড়িয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর গহীন দেখা যায়। হৃদ মায়ের লাফিয়ে পড়ার একই স্থানে দাঁড়িয়ে নিচে তাকালো। এক হাতে মায়ের হিজাবটা চেপে, অন্য হাতে মুঠোফোনটি ধরা। অনর দৃষ্টিতে পাহাড়ের উঁচু হতে তলদেশে তাকিয়ে। হৃদের আশেপাশে অসংখ্য মানুষের ভিড়, সবাই মায়াকে খুঁজে বেড়াচ্ছে, অথচ হৃদের বুক কাঁপছে এটা মানতে তার বউ হয়তো রাতে এই দিকটি এসেছিল জেনে বুঝে, নয়তো অসাবধানতায় এই পাহাড়ের চূড়া হতে নিচে পড়ে গিয়েছে। হৃদ শূন্য চোখে নিচে একদমে তাকিয়ে রইল। হৃদের হেলিকপ্টার ছাড়া বাকি 9টি হেলিকপ্টার দেখা গেল এই পাহাড়ের তলদেশে উড়ে বেড়াচ্ছে মায়াদের খুঁজে। হৃদ নিজেও এতক্ষণে এই নিষিদ্ধ জায়গাগুলোতে মায়ের খোঁজ করেছিল, কিন্তু কোথাও পায়নি। হৃদ বুঝতে পারছে না, যদি মেয়ে দুটোর এদিকটি লাফিয়ে থাকে তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের একটার চিহ্ন পর্যন্ত কেউ পাচ্ছে না কেন? রাত থেকে এই পর্যন্ত সবাই খুঁজে খুঁজে ক্লান্ত। এখন সময় 10টার ঘরে। তার বউ যাবে তো যাবে কোথায়? মাটি খুঁড়ে হলেও পাহাড়ের তলদেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা, অথচ বিগত 12 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরও কোনো হদিশ পাচ্ছে না কেউ। চারপাশে চাপা গুঞ্জন,
চলছে, মায়া জীবিত নেই, অথচ হৃদের মন মস্তিষ্ক মানতে নারাজ তার বউ জীবিত নেই। হৃদ বুঝতে পারছে সে অনেকটা দেরি করে ফেলেছে তার বউয়ের কাছে পৌঁছাতে, কিন্তু না জানি কতটা দেরি করে ফেলেছে সেই ভয়ে আকাশের দিকে তাকালো হৃদ। বেশ সময় নিয়ে শূন্য আকাশে তাকিয়ে রইল অনুভূতিহীন ভাবে। তার কঠিন ব্যক্তিত্ব নড়ে উঠেছে বউয়ের দহনে, চোখের সামনে দুনিয়াটা ঘুরছে হারানোর ব্যথায়। হৃদ তপ্ত দহনে ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎ বুক ফাটা আর্তনাতে চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। হৃদের চিৎকারে আশেপাশটা ভয়াবহ হয়ে উঠল থমথমে। আকাশের দিকে তাকিয়ে হৃদের চিৎকারের ধ্বনি বলতে শোনা গেল, হৃদ, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তোর মতন অবাধ্য নারীর প্রয়োজন এই হৃদ খানের পড়ে না, শুনেছিস তুই? তোকে ছাড়াও আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো। হৃদের হঠাৎ চিৎকারে আশেপাশের সবাই থতমত খেয়ে অবাক চোখে তাকালো হৃদের দিকে। একটা মানুষ কতটা ভিতর থেকে ভেঙে পড়লে এভাবে চেঁচাতে পারে পাহাড়ের বুকে? হৃদের প্রতি আত্মচিৎকার ধ্বনি যেন পাহাড়ের বুকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে বারবার। উপস্থিত শত শত মানুষে নিজেদের খোঁজাখুঁজি ছেড়ে শুধু হৃদের দিকে তাকিয়ে। হৃদের না বলা কথাগুলো যেন সবাই পড়তে পারছে। বউ হারিয়ে পাগলপাড়া হৃদের বুক ফাটা আর্তনাদ সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আফসোস তাদের কারোর ক্ষমতা নেই হৃদের বউকে সুস্থ সবল অবস্থায় ফেরত দিতে। কারণ তাদের সবার ধারণা মেয়েটি হয়তো রাতে জঙ্গিদের হাতে পড়ে পাহাড়ের বুকে কোথাও মাটি চাপা পড়ে গেছে, যার জন্য এখনো তারা মেয়েটির সন্ধান খুঁজে পাচ্ছে না। ক্লান্ত হৃদ আকাশের বুকে তাকিয়ে রইল তখনও। কয়েক সেকেন্ডের সময়ের ব্যবধানে ক্রমশ চোখের পাতা বন্ধ করতে করতে শ্বাসরুদ্ধকর অবস্থায় হৃদ বিড়বিড় করে আওড়ালো, আমি ভালো নেই জান, তোকে ছাড়া নিঃশ্বাস আটকে আসার মতন কষ্ট আমি পাচ্ছি। প্লিজ জান, কাম ব্যাক। আই ক্যান লিভ উইদাউট ইউ। আই কান, প্লিজ কাম ব্যাক, প্লিজ। তীব্র খচখচ আর গা চুলকানিতে ঘাড় গাঢ় ঘুমটা হালকা হতে শুরু করলো মায়ার। ঘুমের মধ্যে শরীরে জ্বালা পোড়ার অনুভূতি হতে কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো তাতে। গাঢ় ঘুমের রেশ কাটাতে না পেরে পাশে ফিরে শুতে চাইলে বুঝলো কোথাও যেন একটা ঢুকে পড়ছে ধীরে ধীরে। শরীরে অদ্ভুত কিছুর উপস্থিত পেল ঘুমের মাঝে, যেটা শরীরের জায়গায় জায়গায় চুলকানির রেশ বৃদ্ধি করছে। বিশেষ করে নাক, মুখ, কাঁধের চুলকানির রেশ অনেকটি ঠাহর করতেই গাঢ় ঘুমটা ধীরে হালকা হতে লাগলো মায়ার। বিরক্তি প্রকাশ করে ঘুম ঘুম চোখ টেনে খুলতে গিয়ে পলক ঝাপটাতে মুহূর্তে চোখ খিচে বন্ধ করে নিল চোখে কিছু লাগাতে। অলস ভঙ্গিতে আবারও মায়া একইভাবে চোখ খুলতে গিয়ে নিজের অবস্থান পেল অন্ধকার কিছুর ভিতরে। কোথায় আছে সেটার ধারণা তৎক্ষণাৎ করতে পারল না ও। মায়ের ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হতে বেশ কয়েক সেকেন্ড সময় ব্যয় হলো নিজের অবস্থান নিয়ে। তখনও থম মেরে শুয়ে রইল নিষ্ক্রিয় মস্তিষ্কে। অন্ধকার জগতে শুয়ে থেকে অলস ভঙ্গিতে তাকিয়ে রইল অল্প আলোয় উকি দেওয়া সেই সূর্যের রশ্মির দিকে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মায়ের যখন অলস ভঙ্গিতে উঠে বসতে চাইল নিজের শরীরের তীব্র চুলকানি অনুভব হতে, কিন্তু উঠতে বসতে গিয়ে যখন নিচের দিকে ডেবে যাচ্ছিল শরীর, তখনই মায়ের মস্তিষ্ক ভয়ে তড়াক করে জেগে উঠল আশপাশটা নিয়ে। হয়তো মায়া নড়াচড়া বন্ধ করে সতর্ক হলো। ঘুমের রেশ কাটিয়ে খোলা চোখে আশপাশটা তাকিয়ে বসলো মায়া কোনো মচমচে পাতার স্তূপে ঢুকে আছে। সাত সকালে মায়ের গায়ে পাতার বিষয়টা বুঝলো না, রাতের কথাও তেমন মনে করতে পারছে না। শুধু ভয়ার্থ ভঙ্গিতে নিজের শরীর থেকে পাতার স্তূপ সরাতে সরাতে কানে বাজলো মানুষের তীব্র কোলাহল আর মাথার উপর কিসের যেন গমগমে শব্দ। মায়ের তৎক্ষণাৎ ধরতে পারলো না এত শব্দগুলো কিসের। ভয়ার্থ মায়া শুধু আতঙ্কিত হলো নিজেকে নিয়ে। মায়ের মনে হলো সে রাতে নিজের বিছানায় শুয়েছিল, কিন্তু সকালে উঠে নিজেকে কোন এক পাতা ঘেরা বিছানায় পাওয়াটা চারটেখানি কথা নয়। মায়ের ধারণা ওকে কোনো এক দুষ্ট বজ্জাত জিনের দল উঠিয়ে নিয়ে এসেছে নিজের আস্তানায়। সেজন্য মায়া এই জঙ্গলে পড়ে। আচ্ছা, মায়ের সাথে যে জুই রাতে ঘুমিয়েছিল ওকে কি ধরে
এনেছে দুষ্ট জিনের দল, নাকি মায়াকে একাই আনলো? আতঙ্কিত মায়া নিজের গায়ের পাতার স্তব সরাতে সরাতে ততই গহীনে প্রবেশ করতে লাগলো। মায়ের শত চেষ্টায় আরো ডেবে যাচ্ছিল নিচের দিকে, যার ফলে মায়া পুরো শরীর হারিয়ে গেল শুকনো পাতার নিচে। শুধু অল্প মাথা বের করে থাকলো খোলা আকাশের দিকে তাকিয়ে। মায়া ছটফটের মধ্যে দেখলো মাথার উপরের আকাশে বেশ কিছু হেলিকপ্টারের উপস্থিতি। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো নিজেদের অবস্থানে অপরিচিত কোনো এক জঙ্গলে দেখে। মায়ের আশপাশটা আতঙ্কিত চোখে ঘুরে তাকাতে তাকাতে রাতের ঘটনাগুলো মনে করতে অস্থির উত্তেজিত মনে আশেপাশে রাফাকে খুঁজল। রাতে দুজন একই সাথে পাহাড় থেকে লাফ দিয়েছিল। মায়া যদি বেঁচে থাকে তাহলে রাফাও মায়ের আশেপাশে কোথাও থাকার কথা। ডুবন্ত পানিতে ডুবে মানুষ যেমন অল্প মুখ বের করে মাথা ভাসিয়ে রাখে, ঠিক তেমনি মায়ের নিজের অল্প মাথা ভাসিয়ে আশেপাশে হাতড়িয়ে রাফাকে খুঁজল অস্থির গলায় ডেকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে মচমচে পাতার ভিতর রাফার অবস্থান পেয়ে গেল মায়া। রাফার হাতে হাতে আঁকড়ে পাতার উপর সাঁতার কাটার মতন টানতে লাগলো উপরে তুলতে চেয়ে। কিন্তু মায়া রাফার হাত যত টানছে ততই যেন পাতার ভিতর ডুবে যাচ্ছে ঠাঁই না পেয়ে। মায়া বুঝলো এইভাবে ওরা এই খাত থেকে উঠতে পারবে না, বরং আরো গহীনে ডুবে গেলে ওঠা মুশকিল হবে দুজনের। মায়া রাফার হাত আঁকড়ে স্থির হতে রাফার ডাকলো উঁচু গলায়। অল্প সময়ের ব্যবধানে রাফার হুঁশও ফিরল মায়ের মতন করে। এত উপর থেকে পড়ে দুই বান্ধবী বেঁচে আছে সেই খুশিতে আত্মহারা হয়ে রাফা পাতার উপর দিয়ে মায়াকে জাপটে জড়িয়ে ধরল। মায়া তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল আতঙ্কে, এই খবিস মায়া, ছাড় আমারে। পাহাড় থেকে পইরা না মরল, এখন নিশ্চিত মরব তোর কারণে। ভালোবাসা পরে দেখাস, আগে নিজের জান বাঁচাই লই, ছাড়। মায়ের আতঙ্কিত কথায় রাফা তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিতে বুঝলো সত্যি সত্যি ওরা যত নড়াচড়া করছে ততই যেন পাতার ভিতরে ডুবে যাচ্ছে। মায়া রাফা দুজনই আশেপাশে তাকালো উপরে উঠতে চেয়ে, কিন্তু উপরে ওঠার মতন কোথাও কোনো রাস্তা খুঁজে না পেয়ে বুঝলো ওরা হয়তো বিশাল কোনো খাদে পড়েছিল রাতে। যেই খাদ কথাটা কতটা গভীর জানা নেই, তবে পানিবিহীন শুকনো খাদে পাহাড়ি গাছের পাতা পড়ে জমে জমে সমতল ভূমির মতন হয়ে আছে। হুট করে দেখে বোঝার উপায় নেই এটা কোনো ভয়ঙ্কর খাদ হবে, অথচ ভাগ্য করে এই খাদে আজ মায়াদের জীবন বাঁচালো। আবার এই খাদ থেকে দ্রুত ওঠার রাস্তা খুঁজে না পেলে তাহলে এই খাদেই আজ মায়াদের মরণের কারণ হবে। দুই বান্ধবীর জীবন বাঁচাতে চেয়ে নড়াচড়া করল না। ভাসমান পাতার উপর স্থির থাকার চেষ্টা করতে রাফা আতঙ্কিত মুখে মায়াকে বলে উঠল, মায়া, আমরা এখান থেকে বের হব কিভাবে? চারপাশে এত পাতা দেখে মনে হচ্ছে আমরা বড় সড়ো কোনো পাতার খাদে পড়েছি, এখন উঠব কিভাবে? রাফার মতন মায়া নিজেও আতঙ্কিত নিজের অবস্থান নিয়ে। এই খাদ থেকে বেঁচে উঠবে কিভাবে জানা নেই, কিন্তু এর মাঝে রাফার কথায় মায়া বিরক্ত হয়ে বলল, কিভাবে উঠবো আবার? এই যে দেখ, তোর মাথার উপর আমার জামাইয়ের হেলিকপ্টার ঘুরে, দেখছিস? এই হেলিকপ্টারে চড়ে আমি একা উপরে উঠবো আর তোকে পাতার ভিতর কবর দিয়ে যাব। রাতে চিল্লাচিল্লি করছিলি না? মায়া, আমি মরতে চাই না, বাঁচতে চাই। তো এখন বেঁচে থাক এই পাতার সাথে। আমাকে বলছিস কেন? মায়ের হেলিকপ্টারের কথায় এমনি বলেছিল রাফাকে রেগে। মায়ার ঘোরাঘুরে ধারণা ছিল না সত্যি সত্যি রিত হেলিকপ্টার নিয়ে ওর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের বুকে, বা মায়ার মাথার উপর ঘুরে থাকা হেলিকপ্টারগুলো সত্যি ওর জামাইয়ের হবে। মায়া হেয়ালির কথাগুলো সত্যি হয়ে দাঁড়ালো। মায়ের মাথার উপরে ঘুরতে থাকা একটা ক্যাপ্টেনের চোখ পড়ল খাদের অতলে থাকা মায়ার আর রাফার অল্প মুখটা। নড়াচড়া আর সন্দেহের বসে তৎক্ষণাৎ হেলিকপ্টার ঘুরে গেল মায়াদের আশেপাশে। রাফা তখন মায়ের কথায় বোকা হয়ে মায়ের দিকে এগিয়ে এসে শরীর ঘেঁষতে চেয়ে বলল, মায়া, শোন না, আমার কাছে একটা বুদ্ধি আছে।
এই খাত থেকে বের হওয়ার। রাগান্বিত মায়া আরো রেগে গেল রাফার শরীর ঘেঁষে দেখে। এমনি শরীর নিয়ে ঠায় পারছে না পাতার উপর কোথাও, আর তারপর আবার শরীরে প্রচুর জ্বালাপোড়া আর চুলকাচ্ছে তীব্রভাবে। এমনতো অবস্থায় রাফার শরীর ঘেঁষা মানে শরীরে জ্বালাপোড়া আরো বাড়িয়ে দেওয়া। মা পুনরায় রাফার উপর খেপে গিয়ে বলল, এই সর মাইয়া, একদম ঘেঁষাঘেঁষি করবি না। এমনি পাহাড়ি পাতার জালে শরীর চুলকাচ্ছে, এখন আবার তোর ঘেঁষাঘেঁষিতে শরীরে আগুন লাগছে। রাফা, তুই সর, দূরে যা। মায়ের কথায় রাফা নিজের শরীরে তৎক্ষণাৎ জ্বালাপোড়া আর তীব্র চুলকানি অনুভব করতেই মায়ের কথায় তাল মিলিয়ে বলে উঠল, আরে তাই তো, আমার শরীরও তো চুলকাচ্ছে কেন মায়া? এমন একটা পরিস্থিতিতে রাফার এমন কথাটা বড্ড বেমানান লাগলো মায়ের কাছে। ওরা পাহাড়ি পাতার খাদে ডুবে আছে রাত থেকে। এসব পাতার ভেতরে অবশ্যই বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে বিষাক্ত সাপের বসবাসও রয়েছে। আল্লাহ সহায় বলে এখনো পর্যন্ত এসব পাতার ভিতর থেকে কোনো বিষধর সাপ উঠে আসেনি আর ওদের কামড়ায়নি। কিন্তু তাই বলে আর কতক্ষণ বাঁচবে ওরা এভাবে? আল্লাহ না করুক পাহাড়ি কোনো বিষধর সাপের তাড়নায় পড়লে দুজনের জান যাবে দুই ছোবলে। আর এখন দুজনের গা চুলকাচ্ছে, হয়তো এসব পাতার ভিতরে থাকা বিষাক্ত পোকামাকড় উঠছে ওদের গায়ে, সেজন্য শরীরের জ্বালাপোড়া আর তীব্র চুলকানি হচ্ছে। মা রাফার কথায় তেরা উত্তর দিতে দিতে বলল, তোর শরীরে আমি রাতে চুলকানির পাউডার ঢেলেছিলাম, মনে নেই? সেজন্য তোর শরীর এখন জ্বালাপোড়া করছে, বুঝছিস তুই? মায়ের কথা শেষ করার আগেই দেখলো চোখের সামনে অল্প দূরত্বে একটা হেলিকপ্টারকে তীব্র গমগমে শব্দ তুলে নামতে। সেখান থেকে ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড দৌড়ে আসলো মায়াদের উদ্দেশ্যে। সত্যি সত্যি মায়াদের খোঁজ পেয়ে তৎক্ষণাৎ খবর পাঠালো একজন বডিগার্ড হৃদের কাছে। হৃদ তখন আকাশের বুকে উড়ে বেড়াচ্ছিল মায়াদের খুঁজে। খবর পেতে হৃদের হেলিকপ্টারও ঘুরে গেল মায়াদের উদ্দেশ্যে। ততক্ষণে এগিয়ে আসে ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড সাহায্য করলো মায়াদেরকে উপরে তুলতে। দড়ি ফেলে দুজনকে টেনে তুলতেই মায়া রাফা মাটির উপরে শুয়ে পড়ল শরীরের তীব্র ব্যথা আছড়ে পড়ে। কয়েক সেকেন্ড সময় নিয়ে দুজনে উঠে বসলো আহত দুর্বল শরীরে। নিজেদের শরীরের দিকে তাকাতে দুজনে ভূত দেখার মতো আটকে উঠে একে অপরের দিকে তাকে আবারও নিজেদের শরীরের দিকে তাকালো ঘুরে। পুরো শরীরের জায়গায় জায়গায় কাটাছেঁড়ার দাগ। রাতে পাহাড়ের উঁচু নিচু পথে দৌড়াতে গিয়ে শরীরের জায়গায় জায়গায় কেটেছে পাহাড়ি ছোট বড় গাছের লেগে। অসংখ্য বাড়ত। দুজন পাহাড়ের পথে দৌড়াতে গিয়েও পড়েছিল রাতে। মায়া নিজের শরীর দেখে আহাজারি করে উঠল। গায়ের সাদা কলেজ ড্রেসটাও শেষ। পাহাড়ি লাল মাটি লাল লাল হয়ে আছে, সেই সাথে বেশ কয়েক জায়গায় গাছের ডালে টান গেলে ছিঁড়েও গেছে। মায়ের হিজাব কই পড়েছে কে জানে। গায়ের কর্সিং বেল্টও পায়ের ক্ষততে বাঁধা। মায়ের নতুন কলেজ ড্রেস ছিল এটা, মাত্রই কয়েকদিন আগে বানিয়েছিল। আজ রাফার জন্য ড্রেসটা শেষ। মায়া দুর্বল শরীরে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজের গায়ের ড্রেসটির দিকে তাকিয়ে রাফার উদ্দেশ্যে মেজাজ দেখিয়ে বলল, তুই আমার সাবান কিনা দিবি রাফা? দেখ, তোর জন্য আমার নতুন ড্রেসটার ইজ্জত শেষ। তুই শুধু সাবান না, তুই আমার ড্রেস ধুইয়া দিবি, তারপর সেরা জায়গাগুলো সেলাই পর্যন্ত কইরা দিবি, নয়তো তোর খবর আছে, দেখিস। রাফা মায়ের গায়ের ড্রেসটার দিকে তাকালো। সত্যি সত্যি ড্রেসটা ছিঁড়ে গেছে। রাফা মায়াকে শুধুই কিছু বলতে চাইবে, তার আগেই ক্যাপ্টেন এর হাতে দুটো পানির বোতল মায়া রাফার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আপনারা ঠিক আছেন মিস? নিন, একটু পানি পান করুন দুজন। মায়া রাফা দুজনেই নিজেদের উপর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতে দেখলো ক্যাপ্টেন পানির বোতল হাতে মায়াদের দিকে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের হাতে ড্রেসটা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বডিগার্ডগুলো মায়াকে কেমন চেনা চেনা লাগলো, কিন্তু ক্যাপ্টেনকে অপরিচিতই লাগলো। মায়া আমতা আমতা করে পানিটা হাতে নিল। কে বা কারা হবে মানুষগুলো কে জানে, মায়া তাদের চিনে না। এখন এই মানুষগুলো যদি সাহায্যের নাম করে পুনরায় মায়াদের ক্ষতি করতে চায়, তাহলে আর লড়াই করার মতন এনার্জি মায়াদের শরীরে অবশিষ্ট নেই। মায়া সতর্কতা অবলম্বন করে পানির বোতলটা হাতে নিয়ে ভর্ত মুখে আমতা আমতা করে জানতে চাইয়ে বলল, আপনারা কারা? ক্যাপ্টেন অতি ভদ্রতা বজায় রেখে
আন্তরিকতার সঙ্গে মায়ের কথার উত্তর দিতে দিতে বলতে চাইল, আমরা রিদ খানের লোক ম্যাডাম, আপনাদের খুঁজে পুরো পাহাড়ে অভিযান চালাচ্ছি। রিদ খান আপনার ক্যাপ্টেনের বাকি কথা শেষ হওয়ার আগে মায়াদের মাথার উপরে দেখা গেল পরপর দুটো হেলিকপ্টারের উপস্থিতি। মায়া হৃদের নামটা শুনতেই মুহূর্তেই মনে পড়ল রাতে কল করেছিল হৃদ মায়াকে। হৃদকে মায়া, নিশ্চয়ই মায়াকে খুঁজতে ওর স্বামী আসবে, এটাই স্বাভাবিক। ইস, মায়া নিজের আতঙ্কে কিভাবে ভুলে গেল নিজের স্বামীর কথা। রাতে যে আবেগ ঢেলে স্বামীকে ফোন করেছিল, এখন ততটা মারাত্মকভাবে ওকে খুঁজছে হয়তো। ইস, মায়া তো রাতে মরলই না, উল্টো নিজের জন্য বিপদ বাড়ালো স্বামীকে কলটা করে। ওর স্বামী যে মানুষ, মায়াকে সামনে পেলে আস্ত রাখবে না এইবার। এই লোক তো জীবনেও কোনো কিছু ভুলে না, কড়ায় কড়ায় হিসাব করবে মায়ের থেকে সব কিছু। মায়া না বলে ট্যুরে আসাটা তো মারাত্মক পাপ ছিল। ইস, মায়ের শেষ জীবনটা তছনছ হয়ে যাবে যদি একবার পাষাণ জামের হাতে ধরা পড়ে তো। জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচল। পাহাড়ের এত উঁচু থেকে লাফ দিয়েও মায়া মরল না, কিন্তু জামের হাতে ধরা পড়ার ভয়ে আর আতঙ্কে মায়া এবার মারা যাবে নিশ্চিত। আল্লাহ জানে ফ্রিতে কয়টা থাপ্পড় পড়ে গেলে। মায়া যতগুলো অপরাধ করেছে, এতে শুধু থাপ্পড়ের নয়, আরো ভয়ঙ্কর কিছু ওর কপালে আছে। কতদিন মায়া হৃদকে ইগনোর করলো, যোগাযোগ বন্ধ রাখলো, মিথ্যা বলে এঙ্গেজড হলো অন্য কারোর সাথে, তারপর আবার না করা সত্ত্বেও অবাধ্য হয়ে ট্যুরে এসে নিজের বিপদ বাড়ালো। আল্লাহ, এত অপরাধ মায়া কখন করলো? আল্লাহ, এত অপরাধ মায়া কখন করলো? আতঙ্কে মায়ের মাথা ঘুরে চক্কর কাটার মতন চোখে ঝলমল করলো নিজের অপরাধের হিসাবগুলো। আচ্ছা, মায়া নিজের স্বামীর হাত থেকে বাঁচাতে বেহুশ হওয়ার নাটক করলে কেমন হবে? দরকার হলে আগামী 7 দিন মায়া বেহুশ হয়ে পড়ে থাকবে হসপিটালে, তারপরও চোখ খুলবে না। যেদিন বুঝবে পরিবেশ ঠান্ডা হয়েছে, সেদিন না হয় মায়া চোখ খুলে দুনিয়াটা দেখবে, ততদিন না হয় ও বেহুশি থাকলো। আতঙ্কিত মায়া কি করবে তখনও বুঝতে না পেরে তৎক্ষণাৎ মাথার উপর তাকালো। অল্প দূরত্বে উঠতে থাকা হেলিকপ্টার গুলোকে মাটিতে নামতে দেখে মায়ের কলিজা লাফিয়ে উঠল ভয়ে। হৃদ পারে না হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে মায়াকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। অস্থির উত্তেজিত হৃদ হেলিকপ্টারে নামার আগেই সেখান থেকে লাফিয়ে পড়ল। হৃদকে হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে দেখে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল পালানোর উদ্দেশ্যে। হৃদকে মায়ের উদ্দেশ্যে দৌড়াতে দেখে মায়া আতঙ্কিত মুখে চেঁচিয়ে উঠে বলল, রাফা রে, আমি শেষ। এতক্ষণ না মরলো, এবার নিশ্চিত মরবো। দ্রুত পালা রাফা। বলতে বলতে মায়া রাফার হাত চেপে উল্টো পথে দৌড়ালো হৃদের হাত থেকে বাঁচতে। উপস্থিত দুজন বডিগার্ড সহ ক্যাপ্টেন 3 জনই বোকার মতন থতমত খেয়ে গেল মায়াকে হৃদের ভয়ে দৌড়াতে দেখে। যে হৃদ খান রাত থেকে পাগলের মতন অভিরাম বউকে খুঁজে বেড়াচ্ছে, সেই বউ হৃদ খানকে ভয় পাচ্ছে কেন সেটা বুঝল না ক্যাপ্টেন। মায়াকে হৃদের ভয়ে পালাতে দেখে হৃদের মেজাজ হারিয়ে চেঁচালো তৎক্ষণাৎ। মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হৃদ দাঁড়া, আমি ধরতে পারলে তোর খবর আছে। হৃদের প্রতিটা চিৎকারে মায়ের কলিজা পর্যন্ত নড়ছে ভয়ে আতঙ্কে। হৃদ যত চেঁচাচ্ছেন মায়া ততই দৌড়াচ্ছে ভয়ে। মায়ের সঙ্গে পাল্লা দিয়ে রাফা আর দৌড়ে পারল না, কারণ শরীর ভেঙে আসছে আঘাতে আঘাতে ব্যথায়। এত কিছু ঘটে যাওয়ার পর পুনরায় নতুন করে দৌড়ানোর মতন শক্তি দুজনের শরীরে নেই। মায়া নিজেও এই অবস্থায় দৌড়ানোর সাহস পেত না, কিন্তু হৃদের ভয়ে শরীরের ব্যথা বলে শুধু আতঙ্কে দৌড়াতে লাগলো। রাফাকে থেমে যেতে দেখে মায়া পুনরায় রাফার হাত চেপে দৌড়াতে চাইলে রাফা দুর্বলতায় হাঁপাতে হাঁপাতে নাছুক করে বলল, আমরা দৌড়াচ্ছি কেন মায়া? কার ভয়ে? এখানে সবাই তো আমাদের উপকার করতে এসেছে। হৃদ খানকে তো আমরা চিনি, তাহলে আমরা আবার দৌড়াচ্ছি কেন? আতঙ্কিত মায়া রাফার পিছনে হৃদের দৌড়ে আসা দেখে রাফার কথা শেষ করার আগেই বলল, তোর না দৌড়ালেও চলবে, তোকে কেউ কিছু করবে না, কিন্তু আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না, গেলাম আমি। বলতে বলতে মায়া পুনরায় দৌড়ালো রাফাকে ফেলে। ততক্ষণে হৃদ মায়ের অনেকটাই কাছে। একজন তাকড়া বলিষ্ঠবান মানুষের দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে অবশ্যই একজন কিশোরী মেয়ে পারবে না কখনো।
হলো তাই চোখের পলকে কয়েক সেকেন্ডের ব্যবধানে মায়ের পা শূন্যে উঠে গেল। মায়া ছোট দেহ বন্দি হলো হৃদের বাহুতে। পেছন থেকে মায়াকে আঁকড়ে শূন্যে তুলতেই হৃদ নিজের ব্যালেন্স হারিয়ে ঘুরে গেল মায়ের দিকে। মায়াকে নিয়ে খেই হারিয়ে পড়তে নিলে মায়াকে নিয়ে মাটিতে বসে গেল রুহ ঝাপটে ধরে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদের ভয়ে। নিজের পিঠে হৃদের বুকে ঠেকে যেতেই ভয়ার্ত মায়া আতঙ্কিত গলায় চেঁচিয়ে হৃদের কাছে ক্ষমা চাইল অনবরত। আমাকে মাফ করে দিন প্লিজ, আমি আর জীবনেও আপনার অবাধ্য হব না, এটাই শেষবার, প্লিজ প্লিজ মাপ চাই, আল্লাহ গো। হৃদের ভয়ে রীতিমতো মায়ের থরথর করে কাঁপছিল অস্থির উত্তেজনায়, কিন্তু আতঙ্কিত মায়ের পিছনে জাপটে জড়িয়ে থাকা হৃদের মনোভাব ছিল ভিন্ন। বউকে হারিয়ে কতটা টানাপোড়েন দহনে কেটে হৃদের বিগত সময়গুলো সেটা শুধু হৃদই জানে। মায়া যদি জানতো তাহলে এই মুহূর্তে ভয় নয় বরং অন্য কিছু করত, জাপটে জড়িয়ে হৃদের অশান্ত বুক শান্ত করত। কিন্তু মায়া হৃদের শত পাকলামোর সম্পর্কে অবগত ছিল না, যার জন্য হৃদকে এই মুহূর্তে ভয় পাওয়া ছাড়া অন্য কিছুই মায়ের মাথায় ছিল না। ঘায়েল হৃদ মায়াকে জড়িয়ে ধরতেই চুপ করে গেল। হৃদের ভয়ঙ্কর নিশ্চুপতার বর্ণনার কাছে তার রূপ ফিরে পেয়েছে মায়াকে পেয়ে। গোটা রাত থেকে এই পর্যন্ত হৃদ হারানোর তীব্র দহনে পড়ছিল এতক্ষণ। মায়াকে সামনে পেয়ে হৃদের আটকে আসার শ্বাসটা যেন ধীরে চলছে থেমে থেমে। হৃদ মায়াকে পিছন থেকে জাপটে জড়িয়ে সেই অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকলো মাটিতে। নিজের বলিষ্ঠ দেহে মায়াকে বন্দি করতে করতে মুখ ডুবালো মায়ের কাঁধে। মায়ের শরীর তখনও টকটক করে কাঁপছিল হৃদের ভয়ে। আতঙ্কিত মায়া আরো অনুভব করলো এই ভঙ্গিতে হৃদের শক্তপোক্ত দেহটাও কাঁপছিল মায়াকে জড়িয়ে ধরা অবস্থায়। মায়া বুঝল না হৃদের অস্থির উত্তেজনা আর ভয়ঙ্কর শরীরের কম্পনের বিষয়টা, বোঝার কথাও না। মায়া দেখেনি হৃদের শত পাকলামোর গুলো মায়াকে হারিয়ে। মায়া শুধু মনে হচ্ছে মায়া ভীষণ অন্যায় করেছে আর এজন্য হৃদ ওকে ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। মায়া হৃদের শাস্তি থেকে বাঁচতে পুনরায় একই আতঙ্কিত অস্থির গলায় হৃদকে মিথ্যা বলে বলল, আমাকে মারবেন না কেমন, আমি কিন্তু ইচ্ছা করে কিছু করিনি, আমি ট্যুরেও আসতে চাইনি, আমার আব্বু বলেছিল জুইয়ের সাথে আসতে, সেজন্য এসেছি, সত্যি বলছি। নিশ্চুপ হৃদ তখনও একইভাবে মায়ের কাঁধে কপাল ঠেকিয়ে মায়াকে জাপটে জড়িয়ে বসে রইল। হৃদের নিশ্চুপতা আর ধীরে ধীরে নিঃশ্বাসের গতি বলছে সে কতটা ক্লান্ত। মায়া হৃদের মুখটা দেখতে পারল না, তবে মায়ার মনে হলো হৃদ হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মায়ের কাঁধে। আচ্ছা, এত অল্প সেকেন্ডের মাঝে কেউ ঘুমাতে পারে নাকি? মায়া জানে হৃদ ঘুমায়নি, কিন্তু কিসের জন্য এত ক্লান্তিতে আছেন উনি? মানুষটা কি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত ছিল এতক্ষণ? মায়াকে নিয়ে টেনশনে ছিল তাহলে? হ্যাঁ, মায়াকে নিয়ে টেনশনে থাকতেই পারে, মায়া তো নিখোঁজ ছিল এতটা সময়। মায়াকে নিয়ে চিন্তিত থাকলে তাহলে নিশ্চয়ই ওর স্বামী ওকে আর শাস্তি দেবে না কোনো কিছু নিয়ে, মায়া এমনি বেঁচে যাবে। এই অস্থির পরিস্থিতিতে মায়া শুধু হৃদের হাত থেকে নিজেকে বাঁচানোর কথা ঘুরল, অথচ মায়াকে জীবিত অবস্থায় পেয়ে যে কারোর আটকে থাকা শ্বাসটা চলছে ক্রমেই, সেটা বুঝল না সে। মায়া আবার নিজেও চুপ করে গেল হৃদের ভয়ে। সময় নিয়ে হৃদ সুস্থির হতে হতে নিজের হাতে বন্ধন শক্ত করলো মায়ের শরীরের উপর। আমাকে মানুষ মনে হয় না তোর? হৃদের হাত মায়ের শরীরে শক্ত হয়ে আসতে মায়া ভয়ে অস্থির গলায় আওড়ালো, মনে হয়। আমাকে মাফ করে দিন, আমি আর জীবনেও কিছু করব না আপনার কথার বাইরে, প্লিজ মাফ করে দিন, প্লিজ প্লিজ। মায়া মাফ চাওয়ার মধ্যে হৃদ ঠাস করে মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। ঘুরে হাঁটতে হাঁটতে মায়াকে কুলে তুলে নিল মুহূর্তে। আতঙ্কিত মায়া হৃদের গলা জড়িয়ে ধরতে পারল না। দুহাতে তীব্র শরীরের চুলকাতে হৃদের দিকে ভয়ার্ত মুখে তাকিয়ে বলল, আমাকে কিন্তু ফেলবেন না কেমন, আমার শরীরে এমনি অনেক ব্যথা। চোয়াল শক্ত করে হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে চলল। মায়ের সাথে একটা শব্দ পর্যন্ত ব্যয় করলো না, আর না মায়াকে কুল থেকে ছাড়া করলো।
অপরাধী মায়ের মুখে চুপ থাকলেও শরীরের ভঙ্গিতে ছিল ভিন্ন। বারবার গলা, হাত, কাঁধ, পিঠ, পেট, পায়ে চুলকাচ্ছিল হৃদের কোলে বসে। মায়াকে খুঁজে পাওয়ার বিষয়টা মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ল সবার মাঝে। সবার খোঁজাখুঁজি বন্ধ হলো। হৃদ মিনিট 5 এর মতো সময় বের করে তাঁবুতে ফিরতে। যেহেতু পূর্ব থেকে ডাক্তারের ব্যবস্থা ছিল, সেজন্য মায়াকে নিয়ে তেমন সমস্যা হলো না হৃদের। রাউন্ড রাউন্ড পাখা ঘুরে তাঁবুর বাহিরে হেলিকপ্টারে নামতে হৃদ মায়াকে কোলে নিয়ে নামলো সেখান থেকে। নিহাল খান সেখানে দাঁড়িয়েছিল। হৃদের কোলে কোনো মেয়েকে দেখে তিনি বুঝলো এটি হয়তো হৃদের হারিয়ে যাওয়া বউ হবে। তিনি এর আগেও একবার মায়াকে দেখেছিল নিজেদের বাড়িতে আরিফের সঙ্গে, কিন্তু তখন এত গুরুত্ব দিয়ে দেখেনি, সেজন্য মেয়েটির ফেস ওনার মনে ছিল না। নিহাল খান এগিয়ে এসে হৃদকে ডাকলে হৃদ তাঁবুর দিকে এগিয়ে যেতে যেতে বলল, নট নাও বাবা। মায়া হৃদের কোলে গা চুলকাতে চুলকাতে হৃদের বাবার দিকে তাকালো সে। হৃদের বাবাকে চিনতে মায়ের একটু দেরি হয়নি, কিন্তু ওনাকে এই পাহাড়ি এলাকায় দেখে মায়া অবাকই হলো। উনি কেন এখানে এসেছেন? কিসের জন্য? মায়ের খুঁজে বড় জোর মায়ের স্বামী আসতে পারে, কিন্তু শ্বশুরমশাই কেন আসবে? মায়ের ভাবনা চিন্তার মাঝে হৃদ ডাক্তারের ক্যাম্পে এগোলো। দুজন ডাক্তার এগিয়ে আসতে হৃদ তাদের উদ্দেশ্যে শক্ত গলায় বলল, আপনারা বাহিরে অপেক্ষা করুন, প্রয়োজনে ডাকবো আমি।